লেখালেখির শখটা অনেক ছোটবেলা থেকেই। এবার সেটা তো আমার বুঝতে পারার কথা নয়। স্কুলে যখন পড়ি, ক্লাস 1-এ যখন পড়ি, সেই সময়তে স্কুলের ম্যাডাম এসছেন, এসে বোর্ডে একটা ছবি এঁকে দিয়েছেন, দিয়ে বলছেন যে এই ছবিটা দেখে তোমাদের কবিতা লিখতে হবে। তো সেই প্রথম আমার 4 লাইন কি 6 লাইনের এখন মানে স্পষ্ট মনে পড়ে না, কিন্তু সেই প্রথম কবিতা লেখা শুরু আমার। তারপর থেকে আমি লিখেছি, প্রচুর লিখেছি, প্রায় টানা 2006-7 পর্যন্ত লিখেছি। তারপর বিভিন্ন কারণে আর লেখা হয়নি, এবং সেই লেখাগুলো আমি নষ্ট করে দিয়েছিলাম। আবার করে লেখা শুরু হলো 2023 থেকে। এটাই ইতিহাস, তারপর থেকে চলছে, তারপর থেকে আর থামিনি, চলছে লেখা, এটাই ব্যাপার। অ্যাকচুয়ালি বলতে গেলে আমি যে কাজগুলো করি সেগুলো তো আমি খুব চিন্তা ভাবনা করে করি। যখন একটা কাজ আমি করতে নামি, আমি একদম স্পষ্ট চিন্তা ভাবনা করেই করি যে হ্যাঁ এই কাজটা আমায় করতে হবে, মাথার মধ্যে একেবারে গেঁথে নিই। তো আমি যখন ভেবে নিয়েছি যে এই কাজটা আমি করব, তখন তার পক্ষে যে যুক্তিগুলি রয়েছে সেগুলি আমি বাড়ির লোকদের বলি যে এই এই কারণে আমি লিখতে চাইছি, বা এই এই কারণে আমি কাজটা করতে চাইছি বা করেছি। অতএব আমাকে যে আলাদা করে কেউ কখনো দোষারোপ করবে বা আমাকে বাধা দেবে, সেরকম ভাবে হয়নি যখন লেখালেখি শুরু হয়েছে। হ্যাঁ, লেখালেখির মাঝে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়েছে, যে না, এবং সেটা পরিবারের বাইরে থেকেই বেশিরভাগ এসছে, যে না এগুলো করা যাবে না, বা করো না, এগুলো করলে তোমার সংসারের হ্যাম্পার হচ্ছে, বা সন্তান মানুষ করতে সমস্যা হচ্ছে, এগুলো হয়েছে। কিন্তু আমি সেগুলোকে শুনেছি কান দিয়ে, তারপর ব্রেন দিয়ে সেটাকে ফিল্টার করেছি, আর তারপরে আমার নিজের মতো কাজ করেছি। এবং আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে এসেছি, এবং যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তগুলো কখনো ভুল প্রমাণিত হয়নি, যে এই সিদ্ধান্তটা নিয়ে কোনো ভুল কিছু হয়েছে বা তার আউটকামটা কোনো খুব খারাপ কিছু বেরিয়েছে, সেরকম না। তো সেই কারণে আমি যখন জোর গলায় বলেছি যে না আমি কাজটা করতে চাই, আর কেউ সেভাবে কিছু বলেননি। তবে বাধা এসছে, এটুকু বলতে পারি, নানা রকম ভাবে বাধা এসছে। এটা পরবর্তীকালে যখন রিসেন্ট সময়তে শুরু করেছি আর কি, তখন বাধা এসছে, নানা রকম বিরূপ কথাবার্তা, বিরূপ মন্তব্য এসছে, তবুও থামিনি, করছি। নিজের লেখা প্রথম কবিতা ছিল ক্লাস 1-এ পড়তে যখন লিখেছিলাম আর কি। ছবিটা ছিল, একটা পুকুর ছিল, হালকা হালকা মনে পড়ে, একটা পুকুর ছিল, কটা নারকেল গাছ ছিল, একটা ছেলে ছুটছিল, আর গাছে কয়েকটা ফল ধরেছিল, সেই হিসেবে কবিতাটা লিখেছিলাম। এই মুহূর্তে স্মরণ নেই পুরোটা। না না না, কোনো পত্রিকায় বেরোয়নি। আমি সেটাই বলছি যে আমি যখন একদম ছোটবেলা থেকে লেখালেখি করতে শুরু করি, আমি কখনো ভাবিনি যে সেটাকে কোনোদিনও মানে সর্বসমক্ষে নিয়ে আসবো লেখাটা। ওটা আমার নিজের মনের শান্তির জন্য ছিল, মানে ভালোবাসা, বেদনায়, দুঃখে, কষ্টে, আনন্দে, একটা বিভিন্ন রকম যে মিশ্র প্রতিক্রিয়া, সবকিছুর মধ্যে লেখালেখি করেছি। কোনোদিনও ভাবিনি যে সেটা কারোর জন্য বা সকলের পড়ার জন্য নিয়ে আসবো বলে, আমার জন্য ছিল সেটা একান্ত রূপে। কিন্তু 2023-এর পর থেকে এমন কিছু মানুষের সঙ্গে চেনা পরিচিতি হলো, তারা আমাকে বললেন যে না, মানে খুব অ্যাক্সিডেন্টাল, হ্যাঁ বলা যেতে পারে, যে যখন তাদেরকে লেখাগুলো দেখালাম, তখন তারা বললেন যে না এই লেখাগুলো বাইরে আসা দরকার, কেন রেখেছো এগুলো, মানে লুকিয়ে রেখেছো কেন, সবার আড়ালে কেন রেখেছো, এগুলো বাইরে বের করো। তখন বার করতে হলো, এরকম আর কি। কিন্তু একটা দুঃখ এখন রয়ে গেছে, এটা আমি রিসেন্টলি একজনের মাধ্যমে জানলাম আর কি। উনি আমাকে বললেন যে আমার তারপর শুনে খুব আফসোস হচ্ছিল যে তুমি এতদিনের লেখা, মানে 2005-06 পর্যন্ত যেগুলো লিখেছি সেগুলো আমি সব নষ্ট করে দিয়েছিলাম। তো সেগুলো তুমি কেন নষ্ট করেছো, সেগুলো খুঁজে পেলে হয়তো আরো অনেক কিছু পাওয়া যেত। কারণ হচ্ছে তখন যেগুলো লিখেছিলাম, তখন তো অল্প বয়স ছিল, তখনকার যে চিন্তা ভাবনা এতটা পরিণত নয়, কিন্তু হ্যাঁ তার মধ্যে পিওরিটি সেটা অনেক বেশি ছিল। এখন হয়তো অনেক লিখতে গেলে না অনেক কিছু ভাবনা চিন্তা করে লিখতে হয়, অনেক কিছু ছেকে নিয়ে লিখতে হয়, যে এইটা লিখবো কি ওটা লিখবো, এটা লেখা কতটা সঙ্গত হবে, সংযত হবে কিনা, এটা এই ধরনের চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে, অনেক বেশি যুক্তিপ্রবণ হয়ে গেছি। কিন্তু সেই সময় অতটা যুক্তি খেলতো না মাথায়, তখনকার লেখাগুলো হয়তো অনেক বেশি অন্তর থেকে ছিল, এটা আমার মনে হয়।
লেখালেখি ছাড়া এমনি বাই প্রফেশন আমি টিচার, আমি পড়াই। আর আমার নিজস্ব একটা বেকারি আছে, সেখানে আমি মানে গরম কিছু বেকারির আইটেম তৈরি করি আর কি। আমার লোক আছে, তারা করেন। এটা করতে ভালো লাগে। ওর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের কুকিজ রয়েছে, তারপর হ্যান্ডমেড চকলেটস রয়েছে, কিছু ড্রাই কেকস রয়েছে। এবং এগুলো আমি আগে যেরকম করতাম সেটা হচ্ছে যে 1 to 1 করতাম, মানে কেউ বললো আমি সেখানে করে দিলাম, এরকম ধরনের। কিন্তু তারপর এটা আস্তে আস্তে আমি অফিসিয়াল পারপাসে নিয়ে গেলাম, যে অফিস টু অফিস কি করে জিনিসটাকে বাড়ানো যায়, তাদের গিফট হ্যাম্পার দেওয়া, বিভিন্ন অনুষ্ঠানে গিফট হ্যাম্পার দেওয়া, তার জন্য যোগাযোগ করা, এইভাবেই করেছি, এখন করি। যোগাযোগ করতে চায় তাহলে তার ফোন নাম্বারটা, আমাদের পেজের নাম হচ্ছে মেক মাই বেক আ ইউনিক বেক বুটিক। এই নাম ধরে যদি তারা সার্চ করে, এটা তারা ওয়েবসাইটও পেয়ে যাবে, গুগলে পেয়ে যাবে, গুগলের রেটিং তারা দেখতে পাবে, আর পেজে গেলেও তারা রেটিং দেখতে পাবে। এবং এখানে সমস্ত ধরনের ডিটেলসগুলো দেওয়া রয়েছে, কোন ফোন নাম্বারে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, সব কিছু দেওয়া রয়েছে এখানে। সবথেকে আরেকটা প্রশ্ন, কি বাংলা ভাষাতেই কি লেখা হয় নাকি আরো অন্যান্য? না, এইটা একটা খুব মজার জিনিস জিজ্ঞাসা করলেন। সেটা হচ্ছে বাংলা ভাষায় আমি 2005-06 পর্যন্ত যে লিখেছি সেটা বাংলা ভাষাতে লিখেছি। তারপর যখন আমি 2024-এ শুরু করলাম, তার আগে একটা ছোট্ট ঘটনা বলি। 2023-এ ডিসেম্বর মাসে একটা অনলাইন প্রতিযোগিতা আমি দেখি, সেটা হচ্ছে সারা ভারতে আর কি, প্যান ইন্ডিয়ায় সেটা ছিল। পোয়েটস কোয়েস্ট বলে এরকম, মানে সমস্ত কবিদের সেখানে একটা আহ্বান জানানো হচ্ছিল যে আপনারা আপনাদের ক্রিয়েশনটা দিন। তো সেই একটা বই ছিল, সেই বইতে ইংরেজি কবিতা, হিন্দি কবিতা, মানে যেগুলো আর কি রাষ্ট্রীয়ভাবে সমাদৃত হবে, সেখানে তো বাংলাটা যাবে না, কারণ সেটা আঞ্চলিক ভাষা হয়ে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা যে ধারণার বশবর্তী রয়েছে, সেখানে হিন্দিটা মোটামুটি ভারতের অনেকটা জায়গাতেই চলে। এবং এটা যেহেতু উত্তর ভারত থেকে সম্পাদিত হচ্ছিল এই বইটি, যদিও সেটা বললাম প্যান ইন্ডিয়া বেসিসে, তো সেখানে ইংলিশ এবং হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজের লেখা ওখানে আহ্বান ওনারা জানাচ্ছিলেন। সেই সময় আমার প্রথম ইংরেজিতে কবিতা লেখা শুরু করলাম। তারপর লিখেছি, অনেকই লিখেছি, তবে হ্যাঁ তুলনায় কম। কারণ হচ্ছে আমি যখন কাজ করছি, আমি মানে প্যান ইন্ডিয়ায় কাজ করার সুযোগ সেরকমভাবে পাইনি যে লেখাটাকে নিয়ে যাব, বা বলতে পারেন যে আমি হয়তো সেইভাবে সুযোগটা খতিয়ে দেখিনি, খতিয়ে দেখলে হয়তো সেটার ওপর লেখাটা আরো বেশি হতো আমার। তো তারপর থেকে হিন্দি, ইংলিশ, বাংলা, আর বেশ কয়েক মাস হয়েছে শুরু করেছি উর্দুতে শায়েরি লেখা। এই 4টি ভাষায় কাজ করছি। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আমার যে লেখার জনারে মেনলি আমি রোম্যান্টিসিজম, রোম্যান্টিকতা, ভালোবাসা, এগুলোকে নিয়েই লেখালেখি করি। তো ভালোবাসা থাকলে সেখানে তো বিরহ থাকবে, সেখানে দোষারোপও থাকবে, ভুল বোঝাবুঝিও থাকবে আর কি। তো সেখান থেকে ওই পরিপ্রেক্ষিতে একটা শায়েরি বলছি। तू कहता था कि मैं बेवफा हूँ, तू कहता था कि मैं बेवफा हूँ, दूर दूर तक मेरा वफा से ताल्लुकात नहीं। तू कहता था कि मैं बेवफा हूँ, दूर दूर तक मेरा वफा से ताल्लुकात नहीं। ओ मोहब्बत के फरिश्ते ये तो बतला दे तू, क्या इजहार मोहब्बत तू भी हर किसी से करता नहीं। इरशाद। না, গুনিনি একদম, আমি গুনে গুনে একদমই কবিতা লিখি না। আমার কবিতা লেখাটা খুব একটু অন্য ধরনের আর কি। সেটা হচ্ছে যে আমি চাইলেই লিখতে পারি না, হ্যাঁ আমি চাইলেই চিন্তা করতে পারি, কিন্তু আমার লেখার ক্ষেত্রে যেটা আমি ভাষা চয়ন বা আমি যে উপমাগুলোকে দিই, যেভাবে আমি লেখার চেষ্টা করি, সেটার জন্য আমার একটু একান্তের প্রয়োজন হয়, এবং সেটা সব সময় আমি পেয়ে উঠি না, এটা আমার মনে হয়। অতএব আমি গুনতেও পারি না, হয়তো অজস্র লেখা হয়েছে। যদি আমি এতদিন পর্যন্ত যা লেখা নষ্ট করে দিয়েছি সেগুলোকে ধরলে হয়তো প্রচুর লেখা হয়েছে। কিন্তু এটা আমি বারবার আগেও বলেছি, লেখাটা না আমার সন্তানের মতো। হ্যাঁ, আমি ভালোবাসি তাকে, এবং আমার সন্তানকে আমি কতবার ভালোবাসলাম
জড়িয়ে ধরলাম, কতবার চুমু খেলাম, সেটা যেরকম গুনি না। আমি কটা লিখেছি সত্যি আমি গুনি না। আমি এক এক সময় খাতা খুলে অবাক হয়ে যাই যে ও আচ্ছা এইটাও লেখা ছিল, ওটাও লেখা ছিল, এটা কোন পরিপ্রেক্ষিতে লিখেছিলাম, এটা কোন মানে প্রসঙ্গে লিখেছিলাম, এগুলো আমার বারবার মনে হতে থাকে। আমি গুনি না, সত্যি কথা বলতে পারবো না বলতে আমি। তো এই যে লেখালেখি, স্কুল, তার মধ্যেও কিন্তু সংসার সামলানো, কিভাবে এত কিছু সামলানো হচ্ছে? উম, আচ্ছা, আমার মনে হয় এটা আমি আমি ছোটবেলা থেকে মিশনারিজ স্কুলে পড়েছি, এবং তাদের চিন্তা ভাবনা চেতনা বা জীবন দর্শন যেরকম, সেখানেই আমি দীক্ষিত হয়েছি, এবং সেই ধ্যান ধারণা নিয়েই চলি। তো আমাদের প্রথম থেকেই একটা জিনিস খুব সুন্দর করে গেঁথে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে দেহবোধের উপরে, হ্যাঁ। এবং সেটা ছোটবেলা তো এইভাবে বোঝাবে না, কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছি যে এটাই ছিল তার মূল লক্ষ্য, যে আমরা দেহবোধের ওপরে। এবং এরকম একটা কথাও রয়েছে, সারা জীবনে মানুষ তাদের যে ব্রেন রয়েছে, মানুষের যে ব্রেন, সেই ব্রেনের সবটুকু তারা কাজে লাগাতে পারে না। ঠিক আছে, মানে খুব সামান্য, একদম সামান্য পার্সেন্টেজ, আমার সঠিক পার্সেন্টেজটা মনে আসছে না বলে আমি বলছি না। তো মানুষের যে কর্মক্ষমতা, মানুষের যে চিন্তনের ক্ষমতা, চিন্তার ক্ষমতা, সেটা কিন্তু খুব কম আমরা ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। তো সেখান থেকে আমরা যদি আমাদের শরীরকে এবং মনকে এবং মাথাকে আমরা ইনস্ট্রাকশন দিই যে আমাকে এই কাজগুলো করতে হবে, মানুষ কিন্তু অভ্যেসের দাস। এটা কিন্তু বরাবরই আমি তো মেনে এসেছি, এবং আমার আশেপাশে যাদেরকে দেখি তাদেরকে দেখেও বুঝতে পারি। মানে যেমন ধরুন, আমি যখন আগে স্কুলে পড়াতাম, তখন আমাকে সকালবেলা যেতে হতো, তখন আমার মর্নিং স্কুল ছিল। এবার সেই অনুযায়ী আমার বায়োলজিক্যাল ক্লকটা আমি সেট করে নিয়েছিলাম যে আমাকে ভোরবেলা 4টের সময় উঠতেই হবে, কিছু করার নেই, আমাকে যেতেই হবে। কিন্তু আমি যখনই অন্য একটি ডে স্কুলে জয়েন করলাম, তখন কি হয়ে গেল ব্যাপারটা, যে আমার ব্রেনকে আমি বলে দিলাম বা আমার অভ্যেসকে আমি জানিয়ে দিলাম যে না, এখন থেকে তুমি 4টে উঠতে হবে না, এখন থেকে তোমাকে মোটামুটি 6টার সময় কি 7টার সময় উঠলেও চলবে। ঠিক আছে, এই যে ব্যাপারটা। বা আমার যখন সন্তান হয়নি, তখন আমি একরকম ভাবে জীবন চালাতাম। সন্তান যখন হলো, তখন কিন্তু আমাকেও সামলাতে হচ্ছে, আবার সন্তানকেও সামলাতে হচ্ছে, আবার সংসারও সামলাতে হচ্ছে। আমার একটি সন্তান বলে আমি একটি সন্তান সামলাচ্ছি, এরকম অনেকেই রয়েছেন যাদের 2টি করে সন্তান, তারা 2টি করে সন্তান সামলাচ্ছেন। তাহলে দেখুন, সেই তো 24 ঘন্টা আমার মতোই শক্তি তারও, তিনি কি করে 2টো সন্তান সামলাচ্ছেন, এটা তো একটা ব্যাপার না। মানে এগুলোকে ভাবতে হবে। মানে মানুষ ব্রেনকে যেভাবে ইনস্ট্রাকশন দেবে যে এইভাবে কাজ করতে হবে, এতগুলো কাজ করতে হবে, ব্রেন কিন্তু সেটা নিয়ে নেয়, সেই অনুযায়ী শরীরও কিন্তু সাড়া দেয় ঠিক একই রকম ভাবে। তো আমার মনে হয় না যে আমি যখন এটাকে ইমবাইব করে নিয়েছি, রক্তের সঙ্গে মিশিয়ে নিয়েছি, চিন্তার সঙ্গে মিশিয়ে নিয়েছি যে আমার এতগুলো কাজ রয়েছে, এটাকে আমার দৈনন্দিন জীবনের বাইরে কোনো কাজ ভাবলে হবে না, তখন আমার আর কোনো কষ্ট হয় না যে এটা আলাদা কাজ, এটা আমি ভাবি না। আমার মনে হয় এটা আমার দৈনন্দিন জীবনে, যেরকম আমি ব্রাশ করি, যেরকম আমি খাই, যেরকম আমি মুখ ধুই, যেরকম আমি টয়লেটে যাই, ঠিক সেরকম ভাবে এটাও আরেকটা কাজ। এবং হাজবেন্ড এবং সন্তান কি বলে? ওরা শুধু ভালো বলে। ওরা এতটা, মানে এর মধ্যে এত কিছু ওরা জানেও না। হয়তো বাইরের লোকে আমাকে 2-1জন যা চেনে, ওরা হয়তো আমাকে ওইভাবে চেনে না, এবং আমি চাইও না যে ওরা ওইভাবে। একদম একদম, হ্যাঁ। কিন্তু সেটা আমার খুব মজা লাগে। আমার মনে হয় যে আমার আইডেন্টিটি ওদের কাছে যেরকম, একজনের কাছে ওয়াইফ হিসেবে, একজনের কাছে মা হিসেবে, আমি ঠিক সেইভাবেই থাকতে চাই। আমার আমার অন্য কোনো পরিচয়ের ওদের কাছে আমার মনে হয় আমার অন্তত প্রয়োজন নেই। তাহলে না অন্য চোখে ওরা দেখতে শুরু করবে, তখন আমি ওর মা হয়ে উঠতে পারবো না, তখন আমি স্ত্রী হয়ে উঠতে পারবো না, এটা আমার মনে হয়। এবং ওরা যে আমাকে এই জায়গাটা থেকে জাজও করে না যে হ্যাঁ মা লিখছে বা মা কবিতা বলতে যাচ্ছে, আচ্ছা এটা কিছু একটা বিশাল ব্যাপার, এটা যে খুব নর্মাল ভাবে ওরা নেয়, এইটা আমার খুব ভালো লাগে। আমার এত সেলিব্রেশন, এত ভালো লাগে না, মানে অন্তত ওদের সঙ্গে ভালো লাগে না। ওদের সঙ্গে আমি খুব নর্মাল, আমার কাছের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের সঙ্গেও আমি খুবই নর্মাল। অনেক বন্ধু বান্ধব বা পরিচিত মানুষরা, কিছু মানুষ যখন বলে যে তোমার লেখা কবিতা ভালোবাসায়, তখন কেমন লাগে? তখন একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে মনে হয় যে আমি সেই
সাতওয়ে আসমান একটা হিন্দিতে কথা আছে আর কি, সেরকম মনে হয় যে হ্যাঁ আমি এমন কিছু লিখছি যেটা তাদের মন ছুঁয়ে যাচ্ছে। এরকম অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছেন, তারা আমার লেখার তারিফ করেছেন, আমি যেভাবে বলি সেটার তারা তারিফ করেছেন। অনেক মানুষ এসে বলেন আপনাকে ভীষণ ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। বিভিন্ন রকম ভাবে ওরা ভালোবাসা আমাকে জানায়, প্রেম নিবেদন করে। আমার সত্যি এত আমি আপ্লুত হয়ে যাই, আমার ভীষণ ভালো লাগে যে ওদেরকে কোথাও গিয়ে ছুঁচ্ছে, মানে আমার লেখাগুলো যেন কোথাও ওদের প্রতিনিধিত্ব করছে, ওদের চিন্তা ভাবনার প্রতিনিধিত্ব করছে আমার মনে হয়। তো সে জায়গায় তো এটা মনে হয় উপরি পাওনা।